দর্শক, চ্যানেল পটুয়াখালী বিশেষ আয়োজনে আমি আছি ফেরদৌস শুভ। আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন পাওয়ার অফ পটুয়াখালীর রবি ভাই। তো রবি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো বেশ কয়েকদিন ধরে আপনার বেশ কয়েকটি কন্টেন্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বিশেষ করে আপনি পটুয়াখালীর সৌন্দর্য নিয়ে কাজ করেন। জি। তো এই বিষয়টা আসলে আমরা জানতে চাই বা দর্শককেও জানাতে চাই। সর্বপ্রথমে জানতে চাই যে পাওয়ার অফ পটুয়াখালী পেজটি খোলার আসলে কারণ কি ছিল? পাওয়ার অফ পটুয়াখালী পেজটি খোলার একটি কারণ ছিল, সেটা হচ্ছে আমি এমনিতেই বিভিন্ন জায়গায় আর কি ঘুরে বেড়াই আর কি। তো ছোটোবেলা থেকেই আমার একটা শখ, মানে শখ বলতে কি আমি বিভিন্ন জেলা ঘুরেছি আর কি। তো এই ট্রাভেল টাইপের ব্লগ করব, আর একটা ইচ্ছা ছিল যে ইভেন্ট করব আর কি। ধরেন এলাকা ভিত্তিক যে কিছু ইভেন্ট হয় না, জি। ধরেন এটা কোনো অনুদান না, আসলে আমি একটা খেলার আয়োজন করলাম, খেলা থেকে একজন দুইজন জিতলো, তাদেরকে আমি গিফট প্রোভাইড করলাম। এই কারণ থেকেই আর কি মূলত আর কি এই পাওয়ার অফ পটুয়াখালীর উত্থান আর কি। দর্শক আসলে একটা বিষয় জানতে চায় যে এই যে আপনি অনেক সময় সচেতনমূলক কাজ করেন, সৌন্দর্য নিয়ে কাজ করেন, এই কাজ করতে গিয়ে আসলে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আমি এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি। আর একটা বিষয় কি, আমরা সচরাচর যেটা শুনি যে সত্যের শক্তি অনেক বেশি। তো আমি সবসময় সত্যের পক্ষেই কাজ করি, সাধারণ মানুষের পক্ষ হয়ে কাজ করি। মানুষ আসলে কোনটা চায়, এমন হইতে পারে যে মানুষ আইসা বলতে পারতেছে না যে এই জিনিসটা এখানে না থাকলে ভালো হইতো। তো যেহেতু আমার একটা সোশ্যাল মিডিয়ায় পরিচিতি আছে, সবাই তো চাই সব কিছু করতে পারে না। জি জি। তো সেই ক্ষেত্রে আমি এই পাওয়ারটা ইউজ করি আর কি। তো আমার পেজের নামও পাওয়ার অফ পটুয়াখালী। অনেকেই কন্টেন্টগুলো দেখে, অনেকেই শেয়ার করে বলে যে না, নামের সাথে কন্টেন্টের একটা মিল আছে যে পাওয়ার কন্টেন্ট পাওয়ার। হ্যাঁ, তো আসলে বিষয়টা কি, আমি কিন্তু এগুলো ব্যক্তি স্বার্থে করছি না, এগুলো করছি মানুষের স্বার্থে, যাতে আমার এই শহরে জন্ম, এই শহরকে আমি ভালোবাসি। তো এই শহরের সৌন্দর্য রক্ষা করাও আমাদের দায়িত্ব। তো সবাই সবার জায়গা থেকে পারছে না হয়তো, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কতটুকু পারি জানি না। আচ্ছা দর্শক, একটা জিনিস আসলে আমাদের কাছে জানতে চেয়েছে, সেটা হলো যে বেশ কয়েকদিন আগে আপনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, পটুয়াখালী শহরে যে একটি ব্যানার, সেই ব্যানারগুলো আপনি কেটে ফেলেছেন বা ব্যানারগুলোকে সরিয়ে ফেলে পটুয়াখালী সৌন্দর্যকে তুলে ধরেছেন বেশ ভালোভাবে। কিন্তু এই যে ব্যানার আপনি সরিয়ে ফেলেছেন, এই জন্য কি আসলে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, এই জন্য আমি এখন পর্যন্ত বাধার সম্মুখীন হইনি, আর বাধার সম্মুখীন হব না। কারণ হচ্ছে এই ব্যানার খোলায় প্রথমত ছিলাম আমি একজন, তাই? হ্যাঁ, একজনই ছিলাম। এখন এই পটুয়াখালী জেলার 90% মানুষ আমার স্বার্থে, মানে আমাকে তারা বাহবা দিছে, বিভিন্নভাবে মানুষ উপস্থাপন করছে, না এটা ভালো লাগছে, ভালো হয়েছে। তো দেখেন, আগে পটুয়াখালীটা সব জায়গায় ব্যানারে ভরপুর ছিল। তো পটুয়াখালী যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু ব্যানারের পিছনে লুকিয়েছিল। তো মানুষ ব্যানারও দেখছে, ব্যানারের বাইরেও দেখছে। তো ব্যানারের বাইরেটা কিভাবে দেখলো, যে আমি যখন ব্যানারগুলো সরিয়ে ফেলছি, আমি ভিডিওতে দেখিয়েছি যে ভিডিওর মানে ব্যানার থাকাকালীন অবস্থায় কেমন ছিল এবং ভিডিওর পরে কেমন হয়েছে, মানে ব্যানারগুলো সরানোর পরে থাকাকালীন সময় কিরকম ছিল এবং ব্যানার যখন আপনি সরিয়ে ফেলেছেন তখন কিরকম ছিল, তারপরে কি ছিল। তো এই দুইটা জিনিস আমার কাছেই ভালো লাগছে, তো মানুষের কাছে কেনই বা ভালো লাগবে না। তো এখন আপনি যেটা বললেন যে বাধার সম্মুখীন, তো প্রথমত কথা হচ্ছে আমি ছিলাম একজন, এখন তোর একজন নাই আমি। কারণ যদি কাউকে, অনেক মানুষ, সাধারণ মানুষ বলেন এবং দলীয় মানুষ বলেন, সবাই আমাকে বাহবা দিয়েছে। তো আমাকে যদি বাধা সৃষ্টি করতে হয়, তাহলে আমি মনে করি পটুয়াখালীকে বাধা সৃষ্টি করবে, মানে আপনাকে বাধা দিতে হলে পটুয়াখালী সাধারণ মানুষকে বাধা দিতে হবে, এমনটাই আপনি বলছেন? এমনটাই, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আপনি যেহেতু এই যে কন্টেন্ট ক্রিয়েটর জগতে আছেন, জি, এই প্ল্যাটফর্মে যদি কেউ আসতে চায়, এখন বিশেষ করে এখন যদি কেউ একটা পেজ খুলতে চায়, সে পেজ খুলে আসলে সেই একটা দিকেই ফোকাস রেখে আসলে কি তার মানে জীবন কি চলতে পারবে কিনা, আসলে সেরকম এটা আমি মনে করব যে একটা ভুল সিদ্ধান্ত হইতে পারে একটা তরুণের জন্য বা তরুণ প্রজন্ম বর্তমানে, যে এই অনলাইন বা এই ভিডিও মেকিং বা কন্টেন্ট ক্রিয়েশনে তরুণ প্রজন্ম ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি মনে করি এই যে মনিটাইজেশন যে সিস্টেমটা, ফেসবুকের একটা মনিটাইজেশন সিস্টেম আছে, হ্যাঁ, তো মনিটাইজেশন সিস্টেমটাকে আমি তুলনা করেছি ক্যান্সারের সাথে। হ্যাঁ, এটা একটা ক্যান্সার। কিরকম ক্যান্সার, তো একটা ফেসবুক প্রোফাইলে, একটা ফেসবুক পেজে বা প্রোফাইলে সবারই অ্যাভারেজে 2-3 হাজার 4 হাজার 5 হাজার মনে করেন ফ্রেন্ড সার্কেল থাকে বা বন্ধু, মানে ফ্রেন্ড থাকে, ফলোয়ার থাকে 5 হাজার অ্যাভারেজ ধরলাম আমরা। তো
তো ফেসবুক কি করছে, এই 5,000 ফ্রেন্ড লিস্টে যার আছে, ফ্রেন্ড আছে, তাকেও একটা মনিটাইজেশন সিস্টেম ধরাই দিছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মনিটাইজটা আসলে গণহারে সবাইকে দিচ্ছে, সবাইকেই এই দিচ্ছে। জন্য আসলে হ্যাঁ, একটা এই সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, এবং মানুষ এই মনিটাইজেশনটা আসার পরে তার ব্রেনটা পুরো একদম লক হয়ে যায়। মানে তার ব্রেন এমন অবস্থা হয়ে যায়, সে যেখানে তেখানে যায় যা মন চায় ভিডিও করে, মানে পড়াশোনা মনুষ্য সব বাদ। মানে সে ভাবতেছে মনে হয় ভিডিও এটা আপলোড থেকে থেকে আমার আমার সফলতা টাকা আসবে। আয় করা যাবে, টাকা আয় অনেক কিছু করা যাবে, করা এরকম। যাবে, কিন্তু আসলে বিষয়টা তেমন না। এই মানে এই টাকা আর্নিং বলেন, সেটা আরো আজ থেকে 3-4 বছর আগে ছিল আর কি। এখন ফেসবুকে কোনো ধরনের টাকা ইনকাম নাই। যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনার মাসিক ইনকাম, হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রশ্নটা করতে চেয়েছিলাম, আপনি তার আমি আগে আগেই বলে দিলাম আসলে ভাই, আমি আপনার আগে সাথে পারা যাবে না, এটাই আমি স্বাভাবিক। আপনাকে আগেই বলে দিলাম যে এই প্ল্যাটফর্মে কেউ যদি টাকার চিন্তা করে আসে, তাইলে আমি মনে করি ভাই এইটা টাকার জন্য আপনার না। মাসিক ইনকামটা এখন বলেন কত? আমার এই প্ল্যাটফর্ম শুধু ইনভেস্ট হয়, টাকা ইনকাম হয় না। মানে আপনি মূলত সৌন্দর্যটাকে তুলে ধরেন, তুলে ধরে ইনকামের জন্য করেন না। ইনকামের জন্য করি। এটা হচ্ছে কি আমার শখের বশে কেউ করি। যদি ইনকামের জন্য এই প্ল্যাটফর্মে আসতে চায়, সে কি তাইলে আসলে তার- টিকে থাকতে পারবে কিনা? টিকে থাকতে হইলে তার অনেক পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্যশীল হইতে হবে, প্লাস হচ্ছে তার ওই রকমের ক্যাপাসিটি থাকতে হবে। তো ধরেন ফেসবুক থেকে তো টাকা আসছে না, তাইলে আমি কিভাবে টাকা আর্ন করতে পারবো? অবশ্যই তাকে প্রমোশন ভিডিও করতে হবে। এখন সে যদি প্রমোশন ভিডিওর জন্য তার যদি যথেষ্ট স্কিল না থাকে, তাহলে সে কিভাবে প্রমোশন করবে? তাকে কিভাবে মানুষ হায়ার করবে? তাকে তো করবে না। কারণ এই জগৎটাই এখন মানে কম্পিটিটর অনেক। মানে আপনি পটুয়াখালীকে দেখেন না, পটুয়াখালীতে কন্টেন্ট ক্রিয়েটর কোনো অভাব নাই, কে কি কন্টেন্ট করবে তাও মাথায় নাই। মানে যে যা পারছে তাই করছে। মানে মানে সোশ্যাল যে একটা বিষয় আছে, যে সামাজিক যে একটা কন্টেন্টের বিষয় আছে, এরকম কোনো সামাজিক কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে মানে না, এখন এখন অনেকে প্রশ্ন আছে যে পটুয়াখালীতে আসলে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, তো এই যে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, এইটা আসলে মানুষ কেন বলছে? এইটা কেন বলছে? বেশ কিছুদিন আগে আমরা থটস অফ বিল্লালকে সবাই চিনি আর কি। জি, জি। তো থটস অফ বিল্লাল একটা 44 লাখ টাকার একটা গল্প বলেছিলেন, যে গল্প কি সত্যি তিনি আর্ন করেছেন। হ্যাঁ, কিন্তু এইটা যখন সোশ্যাল মিডিয়ায় বলছে তিনি, তখন হাজার হাজার তরুণ প্রজন্ম আর কি এইটার দিকে মানে মুভ করছে আর কি, এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে। তো দেখা গেছে যারা করছে তাদের মধ্যে 90%ই তাদের মনে করেন যে তার লাইফের ধরেন সে 6 মাস এটার পিছনে ব্যয় করছে, মানে 5 মাসই তার এই মানে অযথা বৃথা একদম। মানে এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হলে আমি মনে করি প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েশন করে বা এই প্ল্যাটফর্মে যারা আসবে, অবশ্যই তার যারা তরুণ আছে তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। আমাদের পড়াশোনার মধ্যে একটা 4th সাবজেক্ট থাকে না? কৃষি সাবজেক্টটা কি 4th সাবজেক্ট? 4th সাবজেক্ট, তাই না? তা আমি মনে করি যে এই কন্টেন্ট ক্রিয়েশনটা 4th সাবজেক্ট হিসেবে নিতে হবে, মেইন সাবজেক্ট নেওয়া যাবে না। এটাকে টাকা আর্নিং এর মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর যদি কেউ করতে চায়, তার আসলে অন্য একটা প্ল্যাটফর্ম বা অন্য কোনো কিছু করতে হবে, ব্যবসা থাকলে স্থায়ী, অথবা তার একটা স্থায়ী ইনকাম সোর্স থাকা দরকার। ইনকাম সোর্স থাকতে হবে। কিন্তু সে শুধুমাত্র যদি মনে করে যে আমি এখানে সফলতা খুঁজছি, অনেকে কন্টেন্ট আপলোড করে না, ওই যে বলে না যে যদি পাই সফলতার দেখা, এই ক্রিয়েশন মানে আমরা দেখতে পাই যে আসলে অনেকে দেখছি সকালে শুভ সকাল, হ্যাঁ। সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা, এরকম অনেকে পোস্ট করে। আসলে এটা মানে জানি না, আপনি যেহেতু এই বিষয়টা যদি আসলে দর্শক আসলে এইটা আগে করতো মানুষ মনের দিক থেকে, এখন করে টাকার জন্য। টাকার জন্য। এখন করে যে টাকার জন্য। কিন্তু তার যে হেলমেট পরে যেভাবে সে কন্টেন্ট তৈরি করে বা যেভাবে সৌন্দর্যকে তুলে ধরে, সেরকমই কিন্তু এখন আমার পাশে তিনি বসে আছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই যে আজকের আয়োজনে আসার জন্য। আপনার সাথে আমরা গল্প করেছি, অনেক কিছু জেনেছি, এমনকি আমাদের দর্শককেও কিন্তু জানাতে পেরেছি আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনি এখন কি করছেন সেটাও কিন্তু। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আমি ছিলাম ফেরদৌস শুভ, আমার সাথে অতিথি ছিলেন পারব পটুয়াখালীর রবি ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।